Start. Okay. So officially this is our lecture 10. Recording টা মনে হয় start হয়েছে। Officially this is our lecture 10. In today's class we will discuss about the elasticity. আচ্ছা আমি একটু জানতে চাই আমাদেরকে নেক্সট উইকে ক্লাস পাবো? মানডেতে ক্লাস আছে আমাদের? জি ম্যাম মানডেতে ক্লাস হবে, মানে আপনাদের কবে থেকে কবে ছুটি পাবেন এটা জানিয়েছে? ম্যাম মানডে লাস্ট ক্লাস এখন অফিশিয়ালি কোনো ক্লাস হয় আচ্ছা মানডে লাস্ট ক্লাস হবে যতদূর জানি আর কি। আচ্ছা, মানে 19 তারিখ আপনাদের লাস্ট ক্লাস, মানে বিফোর ঈদ 19 তারিখ ক্লাস পাচ্ছেন 19th, এন্ড আফটার ঈদ কবে ক্লাস হবে এটা কিছু বলেছে? আমার মনে হয় 26-27 ক্লাস হওয়ার কথা, 26-27 ক্লাস হওয়ার কথা। কাজ যেহেতু এক্সাম 29 তারিখ থেকে শুরু, একদিন যদি স্টাডি ডেও দেয় in that cases 26-27 এইভাবে হবে। ওকে ঠিক আছে। সো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা টোটাল একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব which is about the elasticity and it will follow the chapter 4 from our reference book. আমরা যে রেফারেন্সটা শেষ করেছি সেটা, এবং আমাদের অবভিয়াসলি এখান থেকে তো মিরে কোশ্চেন থাকবেই। এবং আমাদের এলাস্টিসিটিতে যেটা আমাদের আগের চ্যাপ্টার যেটা ছিল সেখানে আমরা খুব ব্রিফলি ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাশন করেছি, ডিমান্ড সাপ্লাই নিয়ে ডিসকাশন করেছি, এন্ড অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমরা করে থাকি। ওখান থেকে বেশ যেটাকে বলা যায় যে ডোমেইন যদি আপনাদের মানে হায়ার অর্ডার লার্নিং এর যে কোশ্চেন গুলো থাকে যেখানে আপনাদের অ্যাপ্লিকেশনের যে বিষয়গুলো চলে আসে, যে ইকুইলিব্রিয়ামটা ডিটারমাইন করা দরকার হয় যখন আপনি মার্কেটে যাবেন। আপনার অনেক সময় মানে আপনি অ্যাজ এ পলিসি মেকার যখন কাজ করবেন আপনার অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে ডিমান্ড চেঞ্জেস অর সাপ্লাই চেঞ্জেস, সো হাউ মাচ দ্যাট ডিমান্ড চেঞ্জেস, সো that reflection can be find out from the price level and overall the quantity that can be find out from the changes in the equilibrium. So ওখান থেকে কিন্তু আমরা এটা আসতে পারবো। So in the chapter elasticity we will get to know about the price elasticity of demand. আচ্ছা আমি একটু বলে নিই, এই চ্যাপ্টারটাতে আসলে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ডিমান্ড পোরশন আর একটা হচ্ছে সাপ্লাই পোরশন। ডিমান্ড পোরশনে আমরা elasticity দেখবো, সেটা প্রথমে আসবে হচ্ছে প্রাইস elasticity, তারপরে আসবে হচ্ছে ইনকাম elasticity and কস্ট প্রাইস elasticity. তো এই তিনটা টপিকে আবার আমরা হচ্ছে গিয়ে আমরা যাব, দেন একইভাবে সাপ্লাইয়ে যখন যাব সাপ্লাই শুধু হচ্ছে প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাইটা পড়াবো, এতটুকুই আসবে। এটার জন্য আমি একটু স্লাইডটাই ফলো করি কারণ বইয়ে আসলে এত ইনফরমেশন একসাথে দেওয়া, তো যেটা হচ্ছে কি খুঁজতে খুঁজতে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। তো এই কারণে আমি হচ্ছে স্লাইডটা এই এই মানে এটার জন্য দেখা যায় যে আমি স্লাইডটা একটু বেশি প্রেফার করি। এখন আসি সেটা হচ্ছে হোয়াট ইজ এলাস্টিসিটি। দেখেন এলাস্টিসিটি ওয়ার্ডটার সাথে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুবই হচ্ছে গিয়ে ফ্যামিলিয়ার। আমি নিজেও আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিওর সায়েন্স। সো আমার মানে আমি যেটা দেখা গিয়েছে, আমি আমার ফার্স্ট ক্লাস যখন আপনাদের নিয়েছিলাম আই থিঙ্ক আমি মেনশন করেছি যে ইভেন মাই ডিগ্রি আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিগ্রি ফ্রম জাহাঙ্গীরনগর বিএসসি ইকোনমিক্স এ পড়ে আছি, বাট আমি কিন্তু বিএসসি ডিগ্রিটা পেয়ে আসছি বিকজ অফ আমি আসলে মানে পরবর্তীতেও যখন ইকোনমিক্স আমরা স্টাডি করেছি ইটস অল অ্যাবাউট সায়েন্স, মানে আমরা পুরো জিনিসটাই ম্যাথমেটিক্যালি আসলে ইকোনমিক্স এর যে থিওরিজ গুলো থাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখা যেত যে এক্সপ্লেন করে এভাবে আসলে পড়ে আসছে। সো উই গট দ্য বিএসসি ডিগ্রি অর এমএসসি ডিগ্রি। সো আমার কাছে সবসময় যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো স্টিল নাও ভালো লাগে, বা লাইক আমি বলেছিলাম যে ক্যালকুলাসের যে ইমপ্লিকেশন গুলো আছে সেগুলো তো আমার লাগেই, আমার আমার স্টাডি পারপাসেই লাগে, প্লাস আমি এখানেও দেখা যায় যে ম্যাথস রিলেটেড কোর্স গুলো নিচ্ছি, তো এই প্র্যাকটিস গুলো আছে। তো এলাস্টিসিটিটা আমরা যখন হচ্ছে গিয়ে ফিজিক্সে পড়তাম, ফিজিক্সে যে লিকুইড নিয়ে স্পেশালি যখন স্টাডি করতাম তখন এলাস্টিসিটিটা বেশি আসতো, যে ওই যে পানির পৃষ্ঠতলে যে সান্দ্রতা এটার নাম ছিল, বা অত মনে পড়ছে না, পানির পৃষ্ঠতলে যে একটা ফ্লেক্সিবিলিটি যখন আমরা বের করতে যেতাম যে পানির পৃষ্ঠতলের উপরে কোনো বস্তু ভেসে থাকতে পারে না, মনে আছে? এইচএসসি তে আমাদের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার ফিজিক্সে ছিল পানির পৃষ্ঠতলের উপরে কোনো বস্তু ভেসে থাকতে পারে না। দেখা যাচ্ছে যে আপনি পানির পৃষ্ঠতলের উপরে আমরা যদি পানির উপরে কেন হেঁটে বেড়াতে পারি এটার একটা ব্যাখ্যা আসতো, তখন ওখান থেকে আসে যে ফ্লেক্সিবিলিটিটা পানির বেশি, তো এই কারণে আমরা ডুবে পড়ে যাই।
আবার হচ্ছে গিয়ে কিন্তু একটা কাগজ ফেললে সে সহজে ডুবে যায় না, কারণ কাগজের মানে কাগজ যতটুকু পানি অপসারণ, মানে এখানে দুটো ল কাজ করে, প্যাসকেলের লটাও কাজ করে, আবার হচ্ছে গিয়ে যে পানির পৃষ্ঠতলে যে চাপ যেটা সেটা নিয়েও একটা উপরিতলে যে চাপ যেটা সেটা নিয়েও কাজ করে। তো এভাবে দেখবো যে ফ্লেক্সিবিলিটি এই যে এই টা আমাদের অনেক আসে, যেমন আহ আহ, আহ, স্থিতিস্থাপকতা, যে বাংলাতে এটা বলে স্থিতিস্থাপকতা থেকে আমরা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ সহ, আয়তন প্রসারণ সহ, মনে পড়ছে এগুলো বের করতাম একটা সময়। জি ম্যাম। কিছু মনে পড়ছে কিনা? আমার আমার হ্যাঁ মনে ম্যাম, হয় মনে মনে পড়তেছে। আলফা বিটা গামা দিয়ে সেগুলো হচ্ছে আমরা মেনশন করতাম। জি আগে। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এল নট, সরি ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট ইন্টু ডেল্টা থিটা, এইভাবে আসতো, ফর্মুলাটা এটা ছিল। এটা ছিল যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক একইভাবে ক্ষেত্র প্রসারণ সহগ বের করা যায়, আয়তন প্রসারণ সহগ। তো ওইখানে যে জিনিসগুলো বলেছে মোর এন্ড লেস আমরা ইকোনমিক্সে এখন যেটা শিখবো এটাও অনেকটা একই জিনিস। যেমন আমি যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে এখানে কম্পেয়ার করি, ওখানে এরকমই ছিল যে মানে ওখানে যে কনস্ট্যান্টটা বের করে ইটস ইকুয়াল টু দা ফ্লেক্সিবিলিটি অফ দা length of that length of that product, বা প্রোডাক্ট বলেন না আপনারা, ওটাকে কি বলেন, বস্তুকে আপনারা কি বলেন, মেটার বলেন না থিং বলেন, ম্যাটেরিয়ালও বলা যায়, আমরা যেমন প্রোডাক্ট বলি, আপনারা যে কি বলেন আমি এটা জানি না। তো দেখা যায় যে আমরা হচ্ছে কি যেটা বুঝি যে একটা প্রোডাক্টের যেটা হচ্ছে ওই যে যেটা বলছে কনস্ট্যান্টটা ও ফ্লেক্সিবিলিটি। তো ঠিক একইভাবে ইকোনমিক্সে বলছে যে আমি যখন এলাস্টিসিটি বের করতে যাবো কোন একটা প্রোডাক্টে, সে ফর এক্সাম্পল আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। সো হিয়ার আমার যে টার্মটা থাকবে এলাস্টিসিটির পরে, দ্যাট ইজ ডিমান্ড, দ্যাটস এ ডিপেন্ডেন্ট টার্ম। তো আমরা দেখবো যে হাউ মাচ ফ্লেক্সিবল আওয়ার ডিমান্ড ইজ দেয়ার when there is a changes in price. প্রাইসের ফ্লেক্সিবিলিটির কারণে আমার, সরি প্রাইসের চেঞ্জেস এর কারণে আমার ডিমান্ডটা কতটা ফ্লেক্সিবল হবে সেটা কিন্তু আমি ওই প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে বের করতে পারি চাই। ইন দ্য সেম ওয়ে আমি যদি হচ্ছে গিয়ে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে চাই, ঠিক একইভাবে ইনকামের চেঞ্জেস এর কারণে আমার হচ্ছে কি ডিমান্ডটা কতটুকু ফ্লেক্সিবল আমি কিন্তু সেটাই বের করার চেষ্টা করছি। ফ্লেক্সিবিলিটিটা আমরা এখানে কিন্তু বের করার চেষ্টা করবো। সো তাহলে ডেফিনেশনটা কি দিচ্ছে দেখেন, ডেফিনেশনটা আমার এখানে দিচ্ছে হচ্ছে গিয়ে elasticity is the percentage change in dependent variable due to the percentage changes in the independent variable. In economics আমরা এটা এভাবেই বলি যে আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ছিল সেটা যে পার্সেন্টেজ চেঞ্জ হবে, সেটার জন্য যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল সেটা যে পার্সেন্টেজ চেঞ্জ আমরা পাবো, সরি ভুল বলছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে চেঞ্জেসটা হবে ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাটস কল্ড elasticity. And usually the term elasticity is denoted by here in economics, that is E, and the formula for it is changing a y variable divided by that is delta y divided by delta x. And এটা obviously আমরা পার্সেন্টেজ টার্মে নিয়ে আসবো, এই জন্য এখানে পার্সেন্টেজ সিম্বলটা নিয়ে আসছি। এখন কথা হচ্ছে কি হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা মিনস চেঞ্জেস। আমরা মনে হয় ডেল্টা সম্পর্কে আইডিয়া রাখি। ডেল্টা বলতে আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল সিম্বলটাকে বুঝি, এবং এটা বলতে আমরা বুঝি হচ্ছে কি চেঞ্জেস, অর্থাৎ আমরা যখন ডেল্টা নিব চেঞ্জ অর্থাৎ পরিবর্তনটা খুঁজে বের করবো। সো এখান থেকে একদম ইজিলি আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে কি নিউ মাইনাস ওল্ড। আমরা নিউ ভ্যালুটা থেকে ওল্ড ভ্যালুটাকে মাইনাস করে সাধারণত ডেল্টার ভ্যালু যেটা আছে সেটা কিন্তু ফাইন্ড আউট করে নিই। সো তাহলে elasticity কি বুঝলাম? elasticity বুঝলাম যে পার্সেন্টেজ চেঞ্জ ইন dependent variable for the percentage change in independent, sorry আমি ভুল বলছি, percentage change in dependent variable for the percentage change in independent variable, and this thing is denoted by capital E, and the formula would be like the changes in dependent variable divided by the changes in independent variable. As I think we know that is usually when we draw a graph, x-axis always shows the independent variable and y-axis always shows the dependent variable. So এখানে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জেস পার্সেন্টেজ চেঞ্জেসটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্সেন্টেজ চেঞ্জেস দিয়ে বের করবো, এবং দেন যে রেশিওটা আসবে সেটাই হবে আমার এলাস্টিসিটি। এভাবে আমি জিনিসটা বের করতে পারবো।
সো আমরা এখানে প্রথমে যেটা চলে যাব দ্যাট ইজ হচ্ছে গিয়ে ডিমান্ডের ওই যে বলছিলাম ডিমান্ড পোর্শনে যাব, ডিমান্ড এলাস্টিসিটি নিয়ে স্টাডি করব, দেন আসবে হচ্ছে সাপ্লাই এলাস্টিসিটি. So in demand elasticity, we will discuss about three types of elasticity: price elasticity of demand, income elasticity of demand, and cross elasticity of demand. এখানে বা আমরা এটাকে অনেক ক্ষেত্রে ক্রস প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড এভাবে বলে থাকি, অর্থাৎ এখানে একটা ক্রস আমরা চেঞ্জেসটা এখানে আমরা নোটিস করে থাকবো, এটা এর জন্য বলছে যে ক্রস প্রাইস এলাস্টিসিটি এভাবে এটাতে আসে. সরি. তো এখন আসি যে দেন আমি একটু আগে বলছিলাম যে আমরা যখন একটা নেমিং করব, এই নেমটাতে আসলে হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটার জন্য আমার কিভাবে চেঞ্জেসটা আসছে, এটা কিন্তু আমরা এখানে আমরা কিন্তু বুঝতে পারবো. তো এখানে বোঝার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে গিয়ে মানে আমি যেভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য, যেহেতু প্রত্যেকটা ডেফিনেশন আমার এখানে দরকার হবে এবং ডেফিনেশন আমার হচ্ছে গিয়ে দরকার হবে এবং সেখানে দেখা যাবে যে আমরা কিন্তু যেটা হয় যে what can I say, আমাদের মেমোরাইজেশনের আসলে দরকার নেই, তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা ডেফিনেশন ওয়াইজ মানে আমরা যাতে সেন্টেন্স ওয়ার্ডটা দেখি আমরা যাতে ডেফিনেশনটা ফাইন্ড আউট করতে পারি, জন্য একটা ইজি ওয়ে বলছি. সেটা হচ্ছে কি এলাস্টিসিটি যে টার্মটা থাকবে এটার পরে যে টার্মটা থাকবে বুঝতে হবে দ্যাটস মাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এন্ড এটার আগে যে টার্মটা থাকবে বুঝতে হবে দ্যাটস মাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল. অর্থাৎ এটার আগে যে টার্মটা থাকবে সেটার চেঞ্জেস এর কারণে আমার এই প্রোডাক্টটার মানে এই মেটারটার যে চেঞ্জেসটা হবে সেটা আমরা ফাইন্ড আউট করবো. Say for example, when I talk about the price elasticity of demand, it means it will find out the changes in quantity demand for a unit change in price. Price এর একটা পরিবর্তন হবে, সেটার কারণে we were trying to find out how much your demand is flexible for that. We're going to find out that. Or when we talk about income elasticity of demand, in that cases we will find out how your demand responses for a unit change in how your demand responses for a unit change in your income. আমরা দেখেছি যে ডিমান্ডের একটা একটা কিন্তু ফ্যাক্টর যেটার উপরে আমাদের ডিমান্ড শিফট করে সেটা ছিল ইনকাম. সো ইনকামের চেঞ্জেস এর কারণে আমার ডিমান্ডটা কতটা চেঞ্জেস হতে পারে, ফ্লেক্সিবল কতটা, সেটা হচ্ছে গিয়ে আমরা এই আপনার ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে বের করব. ক্রস প্রাইস এলাস্টিসিটিতে আসলে আসবে হচ্ছে কি ওই যে বলছিলাম প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট, এরকম একটা বিষয় থাকবে যে এখানে দেখা যাবে যে আমরা ডিফারেন্ট দুটো প্রোডাক্ট নিব এবং একটা প্রোডাক্টের প্রাইসের চেঞ্জেস এর কারণে আমি আরেকটা প্রোডাক্টের যে ডিমান্ডে চেঞ্জেস হবে সেটা আমরা হচ্ছে কি ক্রস প্রাইস এলাস্টিসিটি সেখান থেকে আসবো. তো এখানে দেখতে পাবো যে সাপোজ আমি টি কফি নিয়ে যদি বের করতে যাই, তো সেক্ষেত্রে টি এর প্রাইস চেঞ্জ হওয়ার কারণে কফির ডিমান্ড কতটুকু চেঞ্জেস হয়েছে সেটা ফাইন্ড আউট করতে পারবো কিন্তু আমরা ক্রস প্রাইস এলাস্টিসিটি থেকে. এভাবে কিন্তু টার্ম গুলো আমার আসবে. সো নাও আমরা এটা বোঝার জন্য মানে এলাস্টিসিটিটা মানে ডেফিনেশন বা আদার্স এ যাওয়ার আগে আমি আসলে হচ্ছে একটা ছবি আঁকবো, আমার সাথে ছবিটা আঁকতে হবে. এটা আঁকলে হচ্ছে গিয়ে আমরা এলাস্টিসিটি সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবো, তারপরে আমরা ডেফিনেশন এন্ড আদার্স এ আমরা চলে যাবো. আমি একটু রিকোয়েস্ট করবো সবাই একটা পেন পেপার নিয়ে বসি. সবসময় ক্লাসে কিন্তু মানে খাতা কলম নিয়ে বসতে বলি, বিকজ আমরা দেখা যায় যে খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু আমাদের ক্লাসে আমরা দেখা যায় বিভিন্ন গ্রাফ ড্র করে থাকি. তো আমি আজকে দুটো গ্রাফ পাশাপাশি ড্র করব, তো আপনারাও একইভাবে দুটো গ্রাফ পাশাপাশি ড্র করবেন. তো জাস্ট লাইক আমি দুটো এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস মানে দুটো গ্রাফ নিচ্ছি, সো আই ড্র র্যান্ডম এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস. আমি যে ফার্স্ট ফিগারটা নিব সেটা হবে হচ্ছে গিয়ে ইলাস্টিক, পরের যে ফিগারটা নেব সেটা হবে হচ্ছে কি ইনএলাস্টিক.
ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন আমি এই জন্য আগে থেকে বলে দিচ্ছি আজকে একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আসবে, সো দ্যাট কেয়ারফুলি ছবিগুলো আঁকাআঁকি করবেন। যদি মনে করেন যে আঁকবো না, কোনো সমস্যা নেই, পরবর্তীতে যখন ঝামেলায় পড়বেন আমার কিছু করার নেই। সো দেখেন আমি কি করলাম, আমি জাস্ট হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস নিলাম, ওয়াই অ্যাক্সিস নিলাম, দেন আই ড্র সাম ফিগার, এবং দেখবেন যে ইন the figure elastic I draw the demand curve. It's quite flatter, and in inelastic figure the demand curve is quite steeper. The demand curve is quite steeper and this one is quite flatter. So now as just like before, we will take some random points. একদমই কিছু random points আমরা নিব to find out some price and quantity. So like we take a random point which is A. For that random point we find out a price and quantity demand. এগেইন আমি দুটোকে একই রকম ভাবে একটা র্যান্ডম পয়েন্ট নেওয়ার চেষ্টা করো, মানে সেম প্যারালালি রাখার চেষ্টা করো, এগুলো পাশাপাশি যেতে গেছে। তো আমি ঠিক আমার ফিগার ইনএলাস্টিকও আমি সেই রকমই একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, এন্ড দেন আই ট্রাই টু ড্র প্রাইস এন্ড কোয়ান্টিটি। মানে আমি সেখান থেকে যখন প্যারালালি যে আমরা যেটাকে বলি যে লাইন ড্র করলে এক্স এক্স টুয়ার্ডস দ্য এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস we get the price and quantity. In the same way আমরা আবারও হচ্ছে গিয়ে আরো একটা র্যান্ডম পয়েন্ট নিলাম which is B. সেম থিং আমরা দুটো কার্ভের জন্যই র্যান্ডম পয়েন্টটা একই রাখবো, B নাম দিব, একই রকম র্যান্ডম পয়েন্ট রাখবো এবং সেখান থেকে আমরা হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটিটা বের করে দিচ্ছি। So this the name of this random point is A and B. আমরা কি ছবিটা আঁকছি? জি ম্যাম। ম্যাম আঁকা হচ্ছে। ওকে, সো আচ্ছা 30 সেকেন্ড একটু টাইম দিয়ে আপনার ছবিটাকে শেষ করেন। So you can see that is from the left figure, which is called elastic. I named that figure as elastic. Actually, its name would be elastic demand curve. And the right side figure, I draw another demand curve, which is called inelastic demand curve. And as I mentioned earlier, normally in x-axis we show the independent variable, and in y-axis we show the dependent variable. So here, this আমি অলরেডি ডিমান্ড কার্ভের নাম দিয়েছি elastic demand curve.
in left figure, and in right side figure I already give it name, that is inelastic demand curve. So now elastic means it would be more flexible, and inelastic means it would be less flexible. Elastic বলতে কি বুঝি যে এটাকে আমি যত প্রেসার ক্রিয়েট করব এটা হচ্ছে কি তার মানে বডিটা চেঞ্জ করবে, আবার যখন প্রেসারটা আমি ইরেজ করে দিব তখন দেখা যাবে যে ইট কাম ব্যাক টু ইটস অরিজিনাল ফিগার। সো এটাকে আমরা কিন্তু সাধারণত এলাস্টিক বলে থাকি। যেমন আমরা কাপড়কে অনেক ক্ষেত্রে বলি যে এটা হচ্ছে এলাস্টিক, ফ্লেক্সিবল। দেখা যায় যে কাপড়কে প্রেসার করলে এটার হচ্ছে ভলিউম বেড়ে যায়, আবার যখন কাপড়টাকে প্রেসার আমরা থেকে ইরেজ করে ফেলি তখন এটার ভলিউম অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটাতে ব্যাক করে আসে। সেগুলোকে আমরা বলি এলাস্টিক প্রোডাক্ট। কারণ আমরা স্পেশালি আমরা যেগুলো হচ্ছে গিয়ে রেয়নের কাপড়, মানে রেশমের যে কাপড়গুলো হয় রেয়ন তুলো দিয়ে, মানে প্রাকৃতিক যে তন্তু, যেটা নেচার থেকে যে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে আমরা যে ক্লথ গুলো মেক করি, এগুলো সাধারণত বলি যে এলাস্টিক হয়, খুব ফ্লেক্সিবল হয়, মানে এগুলো পরে এই জন্য খুব আরাম। সুতির কাপড় কেন, বাট দেখবেন যে যেগুলো হচ্ছে মানে আর্টিফিশিয়াল, যে আমরা যে গুলো পাই সেখান থেকে যে আমরা যে ক্লথ গুলো তৈরি করি, এগুলো খুব মানে খুব মানে কমফোর্টেবলও হয় না, এবং এগুলো হচ্ছে ইনএলাস্টিক টাইপের ক্লথ হয়। লাইক আমি যদি হচ্ছে গিয়ে রেক্সিন টাইপের ক্লথ গুলোর কথা বলি, এগুলো কিন্তু ইনএলাস্টিক হয়, এগুলো কখনো ফ্লেক্সিবিলিটি থাকে না। সো ঠিক একইভাবে আপনার ল্যাপটপটা হচ্ছে ইনএলাস্টিক, বা আপনার মোবাইল ফোনটা হচ্ছে ইনএলাস্টিক, প্রেসার দেন যায় কারণ ওটার ভলিউমের কোনো চেঞ্জ আসবে না। সো এখানে তাহলে আমি ডিমান্ড কার্ভটাকে বলেছি এলাস্টিক, তার মানে এটার মধ্যে কোনো না কোনো একটা ফ্লেক্সিবিলিটি আছে। সো সেই ফ্লেক্সিবিলিটিতে দেখার চেষ্টা করি। So we took some random point, that is A and B. From the random point A, we find out that is when the price was 10, the quantity demand was 20 units. And from the B point, we find out when the price was 5, the quantity demand is 50 units. So now you can see when there is a changes in price, that is price level falls half, the quantity demand increase almost more than twice. And the interesting thing is that here this changes, আমি যে এই যে চেঞ্জেসটা আমরা দেখতে পাচ্ছি, এইটুকু পরিবর্তনটা যদি একটু নোটিস করে দেখেন, দেখবেন যে এই অংশটুকুর পরিবর্তনটা আমরা যদি একটু নোটিস করি, দেখা যাচ্ছে যে এই অংশটুকুর পরিবর্তনটা কিন্তু আমার হচ্ছে গিয়ে এই যে এক্স এক্সিসের যে পরিবর্তনটা হচ্ছে সেটার তুলনায় অনেক, মানে এটা এই অংশটার পরিবর্তন, ওয়াই এক্সিস এর পরিবর্তনটা আমার দেখা যাচ্ছে এক্স এক্সিস এর পরিবর্তনের তুলনায় কম। ঠিক একইভাবে আমরা এখানে যে র্যান্ডম পয়েন্ট নিয়েছিলাম, we took the same random point for the figure in elastic. Here we find out when the price was 10 taka, the quantity demand was 10, then the same amount of price changes, that is it falls to 10 to 5 taka, but now the quantity demand increased only 5 units, and here the changes in y-axis is higher than changes in x-axis. এখানে যেমন ছিল changes in y-axis is lower than changes in x-axis, but here the changes in y-axis is higher than changes in x-axis. এখানে আসলে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি here the demand curve is more flexible with the changes in price. প্রাইসের একটুখানি পরিবর্তনের কারণে আমার এক্স এক্সিস, আমরা যে লেফট সাইডে যে ফিগারটা দেখছিলাম, here the demand responds a lot. প্রাইসের একটুখানি অল্প একটু পরিবর্তনের কারণে আমার ডিমান্ডটা অনেকখানি পরিবর্তন হচ্ছে, সেই কারণে আমরা এটাকে বলছি এলাস্টিক। এন্ড লেফট সাইডের ফিগার আমরা যেটাকে দেখতে পাই, রাইট সাইডের ফিগার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইসের অনেকখানি পরিবর্তন হলেও আমার কোয়ান্টিটি ডিমান্ডের সেই তুলনায় পরিবর্তনই হয় না, মানে আমরা সেই পরিবর্তনটা আসলে সেরকম কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না। তো আমরা এটাকে কিন্তু ইনএলাস্টিক বলে থাকছি। এখন আপনি বললেন যে ম্যাডাম এরকম কি হয়? হ্যাঁ অবশ্যই হয়। এখন এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। সে ফর এক্সাম্পল আই টক অ্যাবাউট রাইস। আমি চালের কথায় আসলাম, যে চালকে আমরা যে ডেইলি বা চাল রাইসের কথা বলতে পারবো, এনি কাইন্ড অফ ডেইলি নেসেসারি। তো আমি যদি একটা ডেইলি নেসেসারিজ এ যাই, সে ফর এক্সাম্পল উই কনজিউম রাইস এভরিডে, রাইস, অর উই ক্যান টক অ্যাবাউট অয়েল, হ্যাঁ, অর সল্ট, অয়েল অর সল্ট, আমি এগুলো নিয়ে বলতে পারি। সো চিন্তা করে দেখেন হোয়াট সল্ট। তো এখানে একটু চিন্তা করে দেখেন, হোয়াট এভার দ্য প্রাইস ইজ,
আমাদের কিন্তু রাইসের কোয়ান্টিটি ডিমান্ডটা সেভাবে চেঞ্জ হয় না। এখন ধরেন চালের কেজি আছে হচ্ছে 50 টাকা, চালের কেজি বেড়ে যদি 100 টাকা হয়ে যায়, মানে দামটা ডাবল হয়ে গেল, আমরা কি চাল খাওয়া বন্ধ করে দিতে পারবো? আচ্ছা, চালের কথা বাদ দিতে ধরেন এখন তেলের কেজি, যেমন তেলের দামটা রিসেন্টলি খুব বেড়েছে, তেলের কেজি হচ্ছে গিয়ে ধরেন কোনো কারণে হচ্ছে 100 টাকা কেজি। এখন যদি তেলের কেজি 500 টাকা কেজি হয়েছে, আমরা কি তেল খাওয়া বন্ধ করে দিতে পারবো? রান্না করতে পারবেন উইদাউট অয়েল? না ম্যাম। হ্যাঁ, না ম্যাম, মানে কমাতে পারবো হয়তো। ধরেন সাপোজ ধরে কমানো নিলাম যায়, যে আপনার 1 লিটার তেল লাগে, আপনি হয়তো এটা কমায় খুব বেশি হলে 900 ml নিবেন, ঠিক কিনা? কিন্তু এর কম কি মানে একদম কনজিউম করা বন্ধ করে দিতে পারবো? দেখেন পসিবল না। বা সল্ট, আপনি এখন যদি লবণের দাম বেড়ে যায়, যেটা আমাদের যে 1974 যখন ফেমিনটা হয়েছিল ওখানে এরকম হয়েছিল যে লবণের কেজি, ওই সময় লবণের কেজি ছিল হচ্ছে গিয়ে 1 টাকা, আমার মা বলতেন। সেই লবণের কেজি বাড়তে বাড়তে হয়ে গিয়েছিল হচ্ছে 30 টাকা। ওই সময় এটা অনেক, মানে ধরেন লবণের কেজি ছিল ধরেন 100 টাকা, সেই লবণের কেজি হয়ে গেছিল ধরেন আহ 30 টাকা, ওই সময় কম্পেয়ার করলে 30,000 টাকা এরকম হয়ে গেছিল। যে লবণের দাম 100 টাকা, সেটার দাম 30,000 টাকা, তো মানুষ লবণ খাবে কি? এরকম প্রাইস লেভেলটা বেড়ে গিয়েছিল। এখন চিন্তা করেন, তো লবণের যদি দাম বাড়েছে, যে লবণ আমরা খাই 100 টাকা দিয়ে, ধরে নিচ্ছি লবণের কেজিটা এত না, ধরেন লবণের কেজি 100 টাকা, লবণের কেজি যদি 3,000 টাকা হয়, আপনি কি লবণ কনজিউম করা বন্ধ করতে পারবেন? খাবারে লবণ কম দেওয়া যায়? বুঝতে পারছেন বিষয়টা? তো দেয়ার আর সাম প্রোডাক্ট ফর হুইচ হোয়াট এভার দ্য প্রাইসেস, প্রাইস যতই চেঞ্জ হোক না কেন, অনেক বেশি চেঞ্জেস হলেও দেখা যায় আওয়ার ডিমান্ড ফর দ্যাট প্রোডাক্ট ইজ লেস ফ্লেক্সিবল or inelastic because of, এই যে আমি রিজনটা বললাম, those are kind of daily necessaries or it doesn't have any close substitute, কোনো ক্লোজ সাবস্টিটিউট নেই। লবণের কোনো সাবস্টিটিউট আছে? চালের কোনো সাবস্টিটিউট আছে আমাদের জন্য? মানে আমরা যেহেতু আমরা যে ধরনের ফুড কনজিউম করি, সেখানে কি সল্ট বা অয়েল বা রাইসের কোনো ক্লোজ সাবস্টিটিউট আছে আমাদের জন্য? না ম্যাম। সো এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা বলছি ইনএলাস্টিক, এবং এদের ডিমান্ড কার্ভও হয় ইনএলাস্টিক। এবং এটা এই জিনিসটা কিন্তু আমরা বের করতে পেরেছি হচ্ছে ফ্রম দেয়ার ডিমান্ড কার্ভ। সো আমি যদি রাইস বা সল্ট এদের ডিমান্ড কার্ভটা ড্র করতে যাই, উই উইল ফাইন্ড আউট দ্য কার্ভ উইল বি ইনএলাস্টিক ওয়ান। এন্ড এবং সেখানে আমরা দেখতে পাবো যে এটার মানে প্রাইসিংটা অনেকখানি চেঞ্জেস হলে দেয়ার উইল বি নো চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ড, আমরা এরকম ফাইন্ড আউট করতে পারবো। এখন আসি, আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, এখন আপনি জানেন যে এই প্রোডাক্টটা বিলং করে হচ্ছে ইনএলাস্টিক মার্কেটে, তাহলে আপনার প্রাইসিংটাও কিন্তু ঠিক এমন ভাবেই করতে হবে, কারণ আপনি জানেন যে এখানে আপনার প্রোডাক্টটা ডিমান্ড খুব সহজে চেঞ্জ হবে না। অর্থাৎ আপনি যদি প্রাইসটা খুব কমিয়েও দেন, এখন একইভাবে আসে, ধরেন চালের কেজি বললাম যে 50 টাকা, না চালের কেজি যদি এখন 1,000 টাকা হয়, তাহলে আমরা কি করব? ধরেন আমরা মাসে হয়তো 10 কেজি চাল খাই, এখন যদি 1,000 টাকা কেজি, আমরা 10 কেজি চালের জায়গায় হয়তো 9 কেজি খাবো। হাইয়েস্ট আরো একটু কমায় লাগবে, আরো কমায় 8 কেজি খাবো। আমার পক্ষে কি সম্ভব একদম ভাত না খেয়ে থাকা? দেখেন পসিবল, আমরা কিন্তু একটুখানি কমাই দিতে পারবো। তো এই ধরনের মার্কেটে যদি আপনি প্রোডাক্ট লঞ্চ করেন, হুইচ মিনস আপনি যদি খুব লো প্রাইসও ক্লেম করেন, ইট ডাজন্ট মিন যে, আমরা জানি যে লো প্রাইস আমার ডিমান্ড অনেক হাই হয়ে যায়, আমি অনেক বেশি সেল করতে পারবো, ডিমান্ড হাই হবে, এরকম কিন্তু ঘটনা এখানে ঘটবে না। আবার হাই প্রাইসেও যে আপনি অনেক বেশি হাই প্রাইস ক্লেম করলেন, আপনার ডিমান্ড যে অনেকখানি কমে যাবে, সেটাও ঘটবে না। সো আপনাকে এমন ভাবে প্রাইসিং করতে হবে যেটাতে আপনি হাইয়েস্ট হচ্ছে গিয়ে আপনার একটা আউটপুট থাকে। আচ্ছা, এখন আসি, আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন আরো এর থেকে আমরা একটা লাক্সারি প্রোডাক্টের কথা চিন্তা করি, যেমন ধরেন ইম্পোর্টেড পারফিউম চিন্তা করি। হ্যাঁ, এখন আমি দেখলাম যে ইম্পোর্টেড পারফিউম বা ইম্পোর্টেড, ধরেন আমি কসমেটিক্স এর কথা চিন্তা করি। হ্যাঁ, এখন ইম্পোর্টেড কসমেটিক এর কথা চিন্তা করলাম, তো আমি দেখলাম হচ্ছে গিয়ে আহ আহ আপনার বাইরে থেকে যে কসমেটিক্স গুলো আসে, এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে লাইক, এখন আমার কোনো কিছু
কোনো প্রোডাক্টের নামই মনে পড়ছে না। ধরেন লরিয়াল প্যারিসের প্রোডাক্ট হচ্ছে গিয়ে ভালো এক্সপেন্সিভ হয়। লরিয়াল প্যারিসের প্রোডাক্ট আমি দেখলাম যে আহ আচ্ছা ইম্পোর্টেড জুসের কথা বলবো, মানে যেকোনো ইম্পোর্টেড প্রোডাক্টের কথাই আসি। তো আমি দেখলাম যে সাপোজ আমরা সবাই ইম্পোর্টেড জুস তেমন একটা খাই না। আমরা কি কেউ ওই সৌদি আরাবিয়া বা দুবাই থেকে যে যে গ্যালন গ্যালন যে জুস আসে দেখবেন যে সুপার শপ গুলোতে পাওয়া যায়, 5 লিটার বা 2 লিটারের বড় বড় গ্যালন গুলো পাওয়া যায়। দেখবেন যে ওগুলা বেশ দাম। ইম্পোর্টেড জুস দেখবেন যে আমি নিজেও কিনি না, আমি কিন্তু মাঝে মাঝে আমি এটা বলি, দেখা যায় যে আমার এই মানে আমার কাছে মনে হয় যে সফট ড্রিঙ্কস খাওয়ার থেকে সেম স্পেন্ড করে যদিও মিষ্টি কুমড়ার জুস, তারপরেও ওই মিষ্টি কুমড়ার জুস খাওয়া ভালো। বাংলাদেশের জুসের কথা বলছে, বুঝতে পারছেন? মানে সফট ড্রিঙ্কস এ যে কেমিক্যালস গুলো থাকে এগুলো আমাদের বডির জন্য ইনহেল করলে তো অনেক খারাপ। সেই জি তুলনায় ম্যাডাম। আমার কাছে মনে হয় যে 60 টাকা দিয়ে যদি আমি পেপসি কিনে খাই, তার থেকে 60 টাকা দিয়ে ওই ফ্রুটোর হচ্ছে কি মিষ্টি কুমড়া জুস খাবো। মানে ম্যাঙ্গো জুস আসলে নামে বলে ওটার মধ্যে মিষ্টি কুমড়াই বেশি থাকে, এই জন্যই বললাম মিষ্টি কুমড়া জুস কিনে খাই, আমি জুসের কথাটা আমি বললাম। তো দেখা যায় যে আমি জুস কিন্তু কিনি, রেগুলার বেসিসে জুস কিনি। তো আমি কিন্তু যদি সুপার শপে যাই আমি কখনোই ওই ইম্পোর্টেড জুস গুলা কিনি না। কেন কিনি না? কারণ আমি ওখানে দেখতে পাচ্ছি যে ওটার দাম হচ্ছে 1000 টাকা। আর 1000 টাকায় আমি 1 লিটার জুস কিনবো, সেখানে 1000 টাকায় আমি বাংলাদেশের 10 লিটার জুস কিনবো, তাহলে আমার জন্য এটা বেনিফিশিয়াল। তো আমি কেন এটা? তো এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড কার্ভ আসলে এলাস্টিক, এটা প্রাইসের সাথে খুব বেশি ফ্লেক্সিবল। তো প্রাইসের একটুখানি পরিবর্তন হলে মার্কেটে এদের ডিমান্ডটা অনেকখানি পরিবর্তন হয়ে আসবে, এরকম একটা চেঞ্জেস আমরা এখানে দেখতে পাবো। সো এখন দেখেন এই প্রোডাক্ট গুলো যদি কোনো কারণে এরকম হয়, আমি নিজেই এই জুস কিনেছি কিছুদিন আগে, এই জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি, এবং কেনার সময় আমি নোটিস করলাম আমি কেন কিনলাম এই কারণ। আমি যে জুসটা কেন কিনলাম, আমি দেখলাম ওই জুসে আমার বাসার কাছে প্রিন্স বাজার আছে, ওখানে কিনেছে। তো ওখান থেকে কিনতে যে আমি দেখলাম যে এই জুসটার দাম মানে আমি স্বপ্ন থেকেও কিনা, আপনাদের ইউনিভার্সিটির অপোজিটে স্বপ্ন, ওখান থেকে আমি একটা কিনতাম। যখন আমি ওয়েট করতাম যখনই অফারটা আসতো, আমি দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বা বাই ওয়ান ওটার সাথে কোনো কিছু একটা কিছু ফ্রি আছে এরকম। তো ওখানে কিন্তু প্রাইস আমার যেটা ওই 1000 পে করতে হচ্ছে, বাট দের ইজ স্লাইটলি চেঞ্জেস ইন দা প্রাইসিং লেভেল। একটা হয়তো ইনসেন্টিভ দিয়েছে যে একটা কিনলে এটার সাথে 10% ছাড় বা 15% ছাড়, এরকম একটা ইনসেন্টিভ দিয়েছে। ওই ইনসেন্টিভের কারণে যে আমি যে জুসটা কিনতাম না সেটা কিন্তু আমি তখন কেনা শুরু করলাম। সো এরকম কিছু প্রোডাক্ট থাকে whose demand curve is elastic, that means it's more responsive to the changes in price. So দেখা যায় যে এদের প্রাইস যখন একটুখানি পরিবর্তন হয়, এদের ডিমান্ডে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাবো, একটা অনেক বড় একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। সো এগুলাকে আমরা সাধারণত এলাস্টিক ডিমান্ড কার্ভ বলে থাকি। যেমন ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয়। Daily necessaries ছাড়া the product which have close substitute they are belong to elastic demand curve. For example, if the prices of coffee increases, আমরা কি করব? কফি কিনবো না। প্রায় কফির যদি এরকম একটা প্রাইস আছে, কফির কেজি ধরেন কফি পার কাপ কফির দাম যদি 10 টাকা থেকে কমে 5 টাকা হয়ে যায়, আমরা দেখবেন যে আমরা সবাই চা বাদ দিয়ে কফি খাওয়া শুরু করে দেবো। আমরা বলবো কফি তো ভালো বেশি, ওটার দাম কমে গেছে, তাহলে একটু বেশি বেশি কনজিউম করি, ঠিক কিনা? আবার উল্টো যদি হয় কফির দাম 5 টাকা কাপ থেকে 10 টাকা কাপ হয়ে গেল, তখন উল্টো দেখবেন যে আমরা কফির ডিমান্ড কমাই দেবো। আমি কি বোঝাতে পারছি? এখানে কিন্তু খুব মজার একটা জিনিস নিয়ে আমি আলোচনা করছি। সো এই কারণে দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট পাবো যেটা ক্লোজ সাবস্টিটিউট আছে, তাদের কিন্তু এই ডিমান্ড কার্ভটা খুব বেশি ফ্লেক্সিবল হয়, এরা প্রাইসের সাথে খুব বেশি রিঅ্যাক্টিভ হয়। এই ধরনের প্রোডাক্টকে আমরা বলছি দে বিলং টু এলাস্টিক ডিমান্ড কার্ভ। এবং মোস্টলি যেটা হয় যে ডেইলি নেসেসারিজ ছাড়া আমরা যে প্রোডাক্ট গুলো পাই দে বিলং টু এলাস্টিক ডিমান্ড কার্ভ। ফর এক্সাম্পল, আমি এই কারণে দেখবেন যে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে যখন প্রাইসিং করে তখন আমার কিন্তু ডিমান্ড, এই যে প্রাইসিং এর কথাটা আমি বারবার করছি কারণ এটা আপনার আসলে প্রাইসিং ইনফরমেশনের সাথে রিলেটেড। দেখা যাবে যে আপনি যখন প্রাইসিং করবেন তখন আপনি এই ডু দ্যাট বিলং টু এলাস্টিক অর ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ, আপনি কিন্তু এই পয়েন্ট অফ ভিউতে আসা শুরু করবেন। যেমন ধরেন আড়ং এ দেখবেন যে আড়ং বা দেখবেন যে বড় বড় সুপার শপ গুলো তারা কিছুদিন পর পর একটা করে সেল দেয়। যেমন আমি কালকে দেখে
চোখ বুলাই গেলাম যে আলেশা মার্টে দেখলাম যে 50% অফ অন গ্রোসারি আইটেম। So I don't have Alesha Mart or I don't like e-commerce actually, ওদের পলিসিটা পছন্দ না। আমি ডিমোটিভেটেড করছি না ই-কমার্স এর বিষয়ে, কিন্তু আমার কোন একটা ক্ষেত্রে আমার ওদের পলিসিস গুলো পছন্দ। সো আমি কখন I never purchase from Daraz or Evali or Alesha Mart or so-called this kind of online shop. তো আমি জাস্ট আলেশা মার্টের এটা দেখতে গেলাম, তো ওরা আসলে যেটা হয়েছে, ওরা এখন একটা প্রাইসিং পলিসি ছিল। ওরা বলেছে যে ইন সাম গ্রোসারিজ আইটেম দে আর আপ টু 50% অফ, হুইচ মিনস সবগুলোতে কিন্তু না, কিছু আইটেম আছে। তো বাকি আইটেম গুলো আমি নোটিস করে যেটা দেখলাম যে সেই আইটেম গুলোতে লাইক 10% অফ দিয়েছে। এখন যে প্রোডাক্টের দাম 50 টাকা, সেই প্রোডাক্টের দাম যদি আমি 45 টাকা করে দিই, তাহলেই তো অলরেডি আমি সেটার দাম হচ্ছে গিয়ে রেশিওতে আমার 10% অফ হয়ে যাচ্ছে। তো 5 টাকা ছাড় দিয়েছে আসলে, কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্টটা তো এইভাবে হয়েছে যে 50% অফ, 10% অফ। তো এই ধরনের ইনসেনটিভ দেখায় আমরা অনেক সময় কিন্তু এটা কেন করি। সো দেখেন, আমি যে মানুষ জীবনে কখনো কিনি নেই, সেই মানুষও ওই মার্টে যে দেখা শুরু করেছে যে আসলে কি এটা আমার জন্য ফ্লেক্সিবল হয় কিনা, আমি কিনতে পারবো কিনা, আমি তাহলে হলে কিনবো। তো এরকম আসলে পলিসি গুলো তখন এখানে কাজ করে, যেখানে দেখা যায় যে আপনার আহ দামের একটুখানি পরিবর্তনের জন্য আমার কিন্তু হচ্ছে গিয়ে ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হয়। এই কারণে আরো যেটা দেখায় যে 70% অফ, তো আমরা 70% অফ থেকে আরো চলে যাই প্রোডাক্ট কিনতে। আসলে কিন্তু দেখা যায় যে কিছু স্পেসিফিক প্রোডাক্টের উপর হয়তো ওরা 70% অফ দিয়েছে, সেই প্রোডাক্ট গুলো। সো এই ধরনের প্রোডাক্ট গুলো হয় হচ্ছে মোর ফ্লেক্সিবল, এবং এই ধরনের প্রোডাক্টের প্রাইসিংটা যখন আমরা করতে হবে তখন আমাদের এইভাবে প্রাইসিংটা করতে হয়, কারণ আমরা জানি যে সেখানে যদি প্রাইসে অল্প একটু পরিবর্তন করি আমার ডিমান্ড কাটবে, একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। এটা কিন্তু আমরা দেখতে পাই। তো এই কারণে দেখা যাচ্ছে যে এই মার্কেটে ধরেন আপনার কাছে মনে হলো যে আমি যদি প্রাইস বেশি ক্লেম করি, সাপোজ এটা এটা আমাদের একটা এক্সাম্পল দিয়ে, ধরেন আপনাকে একটা বড় ফার্মের সিইও করে দেওয়া হলো এবং আপনার প্রথমেই বলা হলো যে তুমি প্রোডাক্টের সেল বাড়াইতে হবে, মানে তোমার প্রফিট বাড়াতে হবে। আপনি কি আপনার ধরেন ইকোনমিক্স নিয়ে কোনো আইডিয়া নেই, আপনি সিএসসি ইঞ্জিনিয়ার, তো আপনার কোনো আইডিয়া নেই। আপনি কি করলেন, আপনি ভাবলেন যে আরে প্রাইস বাড়াইলেই তো আমার সেল মানে প্রফিট বেশি আসবে, এখন প্রাইস বাড়াইলে মানুষ ওই দামে কিনবে, তো আমার যা দাম ছিল দাম ডাবল করে দিই। দাম আমার যা ছিল দামটা আমি ডাবল করে দিলাম, 5 টাকা থেকে 10 টাকা করে দিলাম। আপনার যেটা ধারণা 5 টাকা থেকে 10 টাকা করে দিলাম, তাহলে আমার যেটা হবে যে প্রোডাক্ট তো মানুষ যা ছিল তাই কিনবে। তো আমার আগে যদি পার প্রোডাক্টে 10 টাকা লাভ হইতো, এখন পার প্রোডাক্টে 20 টাকা লাভ হবে। কিন্তু দেখা গেল যে যে প্রোডাক্ট আপনি সেল করছেন দ্যাট বিলংস টু এলাস্টিক ডিমান্ড কার্ভ, তো প্রাইস ডাবল করার সাথে সাথে দেখা গেল আপনার সেল 1/3 হয়ে আসলো। বুঝতে পারছেন বিষয়টা? প্রফিট হওয়ার জায়গায় উল্টে আপনি কোথায় চলে গেলেন, লসে চলে গেলেন। লস। তো আপনাকে ওখানে প্রাইসিংটা এমন ভাবেই চিন্তা করতে হবে যাতে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে প্রোডাক্টটা প্রাইসিংটা এমন ভাবে চিন্তা করতে হবে যাতে আপনার প্রোডাক্টটা প্রাইসিংটা আপনাকে এমন ভাবে চিন্তা করতে হবে যাতে এটার ডিমান্ডটা হচ্ছে গিয়ে কোনোভাবে মানে আপনার ওইভাবে ফল না করে। ঠিক একইভাবে ধরেন আপনি বললেন যে ম্যাডাম যদি আমি ইনএলাস্টিক কোনো ইয়াতে কার্পে বিলং করতাম, তাহলে তার আমার এই প্রবলেম হতো না। এখন আসি, হ্যাঁ ধরেন আপনি ওই একই রকম যে সিইও, সেই এখানে আপনি হচ্ছে গিয়ে ইনএলাস্টিক কোনো প্রোডাক্ট সেল করেন। ধরেন আপনি সাপোজ আপনি একটা বড় কোম্পানি, অয়েল কোম্পানির আপনি সিইও, সেখানে আপনাকে এখন হচ্ছে গিয়ে বললো যে আপনাকে প্রফিট করতে হবে। এখন আপনি প্রাইস ডাবল করে দিলেন, এখানেও তো একই জিনিস, প্রাইস ডাবল করে দিলেও তো তার ডিমান্ডে কি খুব বেশি চেঞ্জেস হচ্ছে, একটুখানি ডিমান্ড ফল করবে। কিন্তু এখানে মানে আপনি যে কারণে প্রাইসটা ডাবল করলেন, যে প্রফিটটা ডাবল করার জন্য, সেটা কিন্তু এখানে পসিবল হচ্ছে না। এই ক্ষেত্রেও আসলে প্রাইসিংটা এমনই করতে হবে যাতে সেই প্রাইসে আপনি আপনার সর্বোচ্চ ডিমান্ড থাকে এবং আপনি হচ্ছেন গিয়ে আপনার যেটাকে বলা যায় যে আপনি সেখান থেকে আপনার কিন্তু প্রফিটটা মেক করে আসতে পারেন। তো আমাদের এই এলাস্টিক ইনএলাস্টিক কনসেপ্টটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমরা মেইনলি আমরা ইউজ করি হচ্ছে গিয়ে টু ফাইন্ড আউট দ্য প্রাইসিং পলিসি। আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসিং পলিসিটা যখন ফাইন্ড আউট করতে চাই, এটা হচ্ছে কি আমরা হচ্ছে আমরা তখন এই এলাস্টিসিটি কনসেপ্টটা ইউজ করে থাকি। ইভেন আমাকে যদি বলেন, আমি নিজেও এটা ইউজ করি, মানে আমার ডে টু ডে লাইফে। ইভেন আমি যে বললাম যে আমি যখন প্রোডাক্ট পারচেস করতে যাই, ওই
চট করে যে 50% অফ থেকে খুশি মনে আমি কিনে ফেললাম, আমি কিন্তু কালকে সেটা কিনি নাই, বিকজ আমি এখানে লুপ হোলটা ধরতে পেরেছি। আমি বুঝলাম যে ওদের সেল অফ হয়ে গেছে, সো ওরা জাস্ট একটু ওখানে ইনসেনটিভ দিয়েছে, একটু প্রাইসে। এখানে তো আমরা অনেকখানি পরিবর্তন দেখছি, এটা আসলে ওয়াইড রেঞ্জে যখন দেখবো এটা চেঞ্জেসটা আরো বেশি হবে। মানে অর্থাৎ আমি যদি এখানে আচ্ছা একটু মুছে দিই, মুছে এঁকে দেখাই তাহলে আরো বুঝবেন। আমি যদি ডিমান্ড কার্ভটাকে আরো একটু ফ্ল্যাটে রাখতাম তাহলে আপনারা এই চেঞ্জেসটা আরো ভালোভাবে দেখতে পারতেন। সো আসলে কোনো কারণে হয়তো আলিশা মার্টের সেল কমে গেছে, আমি আলিশা মার্টের কথা বলছি না, মানে আমি বলতে চাচ্ছি এই ধরনের ই কমার্সের হয়তো এখন যে গভর্নমেন্ট যে ধরনের রুলস গুলোতে আসছে সেটাতে দেখা যাচ্ছে যে ওদের সেল হয়তো কোনো কারণে একটু কমে গেছে, তখন ওরা বাধ্য হচ্ছে যে প্রাইসিংটাকে একটু চেঞ্জেস করতে। তো দেখা যাবে যে ওদের হচ্ছে গিয়ে আপনার সেলটা যাতে আগের মতো চলে আসে। যেমন আমি ওই ডিমান্ড কার্ভটাকে একটু চেঞ্জেস করলাম, করে হচ্ছে গিয়ে দেখানোর জন্য, মানে আমি লেফট সাইডের এটাতে একটু মুভ করে যাচ্ছি, একই রকম এ বি দুটা পয়েন্টই রাখবো। তো এখন দেখেন আমি এখানে শুধুমাত্র যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে যে র্যান্ডম পয়েন্টটাকে, এই র্যান্ডম পয়েন্টটাকে আমরা একটু হচ্ছে গিয়ে চেঞ্জেস করে নিলাম, একই 10 and 15 ইউনিটসই রাখছি। এখন দেখেন যে সেম 10 আর 15 ইউনিট চেঞ্জেস এর জন্য আমরা হয়তো এখন বুঝতে পারছি যে দেখেন আমার কিন্তু ডিমান্ড কার্ভটা কতখানি পরিবর্তন হচ্ছে। এখানে আমরা চেঞ্জেসটা কিন্তু অনেক হাই, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি সেম অ্যামাউন্ট চেঞ্জ করছি কিন্তু আমার ডিমান্ড কার্ভটা বা কোয়ান্টিটিটা এটা চেঞ্জ। আমি কিন্তু নিজেও এটা ইউজ করি, বা আমি যেই ক্লাসগুলোতে আমি এটা বলে থাকি যে এই ক্লাসটা আমার জন্য ফ্লেক্সিবল বেশি। যেমন দেখা যাচ্ছে যে যে স্টুডেন্টদের সাথে আমি ব্যাক টু ব্যাক কোর্স পাই তাদেরকে আমি ধরে নিই যে দে আর মোর ফ্লেক্সিবল টুয়ার্ডস মি, বিকজ হচ্ছে গিয়ে আমি কিভাবে ক্লাসগুলো নিচ্ছি বা আমার ক্লাস নেওয়ার স্ট্র্যাটেজি গুলোকে দে আর ইউজ টু উইথ। বাট আপনাদের ক্লাসটা কিন্তু আমি ইনএলাস্টিক ডিমান্ড কার্ভের মতো চিন্তা করেছি যে আপনারা আমার সাথে লেস ফ্লেক্সিবল, বিকজ আমার সাথে এখনো কোর্স আপনারা পাননি, একটা কোর্সে পাচ্ছেন। সো আপনাদের সাথে কিন্তু আমার রেসপন্সটা ঠিক ওইভাবে দেয়, আমার ইনপুট অনেক বেশি দিতে হবে। যে এখানে আমি এটাই ভাবি যে এখানে প্রাইসটাকে আমি প্রাইসের জায়গায় আমি আমার ইনপুটটাকে চিন্তা করি, এখানে আমি আমার অনেকখানি ইনপুট দিলেও আপনার মধ্যে চেঞ্জেসটা খুব কম আসবে, বুঝতে পারছেন? আমি কিন্তু আমার ক্লাসেও চিন্তা করছি। আবার যে ক্লাসে আমি রেগুলার বেসিসে যে স্টুডেন্টদের সাথে কোর্স করছি তাদের সাথে কিন্তু আমি এলাস্টিক ডিমান্ড কার্ভের মতো আচরণ করি। মানে এলাস্টিক বলতে এখানে বুঝি বিকজ আমি জানি যে ওরা অলরেডি আমার সাথে ইউজ টু, আমার ইনপুট অল্প হলেও ওদের আউটপুট ওদের কাছ থেকে আমি অনেক বেশি আউটপুট পাবো। সো আমি কিন্তু এখানে এটা ইউজ করছি। সো এটা কিন্তু আমরা ডে টু ডে লাইফেও অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। তো আমরা কি কনসেপ্টটা একটু হলো বুঝতে পেরেছি এলাস্টিক ইনএলাস্টিক বিষয়টা কি? না বুঝলে আবার প্রশ্ন করেন, আমি এটাতে আবার ব্যাক করব। কথা বলতে হবে স্যার। রাসেল বুঝেছেন? জি ম্যাম। বুঝতে পারবো না। জি ম্যাম। আচ্ছা, সো এখন হচ্ছে এই এলাস্টিসিটিতে এখন আমরা ডিফারেন্ট 3 টাইপস অফ এলাস্টিসিটি দেখবো। আচ্ছা, এই যে এখানে যেমন আমি প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডটা দেখিয়েছি, আমরা যে ছবিটা এঁকেছিলাম ওটা ঠিক একইভাবে যদি ইনকাম এলাস্টিসিটি হতো তখন আমরা প্রাইসের এগেনস্টে জাস্ট ওখানে ইনকামটা বসাতাম এবং সেটার জন্য আমরা চেঞ্জেসটা দেখতাম, সেখান থেকে আমরা ইনকাম এলাস্টিসিটি পেয়ে যেতাম। আর ক্রস এলাস্টিসিটি হলে আমরা একটা ডিফারেন্ট প্রোডাক্টের, আচ্ছা একটু আসি ওই ছবিটা আবারও যাই। ক্রস এলাস্টিসিটি হলে যেটা হতো যে সেক্ষেত্রে আমরা ওয়াই এক্সিস এ হচ্ছে গিয়ে কোয়ান্টিটি ডিমান্ড ধরেন একটা প্রোডাক্টে রাখতাম, বাট প্রাইস নিতাম হচ্ছে গিয়ে এক্স এক্সিস এ আমরা একটা ডিফারেন্ট প্রোডাক্টে। যেমন ধরেন আমরা হয়তো টি কফির জন্য যদি চিন্তা করতে যেতাম তখন ওয়াই এক্সিস এ দেখা যেত যে আমরা টি এর কোয়ান্টিটি ডিমান্ড নিতাম, আর এক্স এক্সিস হচ্ছে টি এর কোয়ান্টিটি ডিমান্ড নিতাম, আর ওয়াই এক্সিস এ দেখা যেত যে কফির হয়তো প্রাইস নিতাম। ইনকাম এলাস্টিসিটি ডিমান্ড হলে ওয়াই এক্সিস আমি দেখা যেত ইনকামটাকে বসাতাম, আর এক্স এক্সিস আমি দেখা যেত যে ডিমান্ডটাকে আমি ডিমান্ডটাকে বসাতাম, আর প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের ছবিটা তো আঁকলাম। এভাবে আমরা কিন্তু যেতাম। তো তাহলে এখন চলে যে হোয়াট ইজ elasticity অফ ডিমান্ড। সো elasticity অফ ডিমান্ড মিনস তাহলে আমরা কি বুঝলাম যে ডিমান্ডে চেঞ্জেসটা দেখাবে। সো in elasticity of demand we will find out how our demand elastic to the response some factors like price or income or cross price elasticity. So the first thing we will get to know about that is price elasticity of demand, and from those two figure you already know there are two type of elasticity. One is income one is elastic and another one is inelastic demand. So price elasticity demand is denoted by EP,
E is comes from the elasticity and P means the price. এই যে EP এর জন্য এখানে P ইউজ করা হলো। যখন আমরা ইনকামে যাব তখন EY ইউজ করব, এরকম আসবো। আচ্ছা, সো প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন আসি যে আমরা ডেফিনেশনও জানি না, আমি ফর্মুলাও জানি না, ম্যাডাম তাহলে কিভাবে লিখবো, এটাই এখন শেখাবো। সো আমরা কি বলেছেন যে এলাস্টিসিটির পরে যে টার্মটা থাকবে সেটা হবে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এলাস্টিসিটির আগে যে টার্মটা থাকে দ্যাট উইল বি আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড মিনস হাউ মাচ আওয়ার কোয়ান্টিটি ডিমান্ড, or আমি যদি আগের ফর্মুলা ওয়াইজ পার্সেন্টেজ চেঞ্জের কথা বলেছিল, সো the percentage change in quantity demand for a percentage change in price. বুঝতে পারছি কিভাবে আসছে? আমি কিন্তু টু বি অনেস্ট আমি একবারও ফর্মুলাটা দেখছি না, আমি জাস্ট এই ওয়ার্ডটা থেকে আসছি। আমি এখানে বের করতে আমার শুধু এটা মনে হচ্ছে যে এলাস্টিসিটি পরে যে টার্মটা আছে সেটা ডিপেন্ডেন্ট, এলাস্টিসিটি আগে যে টার্মটা থাকে সেই ইন্ডিপেন্ডেন্ট। আমি সেখান থেকে বলছি যে the percentage change in quantity demand for a percentage change in price. এখানে কিন্তু ডেফিনেশনটা নাই, এটাই হচ্ছে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের ডেফিনেশন। আবারও বলছি the percentage change in quantity demand for a percentage change in price, that's called price elasticity of demand. এখন যদি আসি যে আমাকে যদি বলা হতো যে ম্যাডাম সাপোজ আপনাকে যদি এখন বলে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডের ডেফিনেশন বলেন, তখন কিভাবে বলবো? তখন আমি বলবো the percentage change in quantity demand for a percentage change in income. বুঝতে পারছি? এভাবে করে কিন্তু আমরা চাইলে সবগুলোরই ডেফিনেশন দিতে পারি। সো তাহলে দেখি আমার প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডে কি বলবো। বললো যে প্রাইস এলাস্টিসিটি ডিমান্ড ইটস ইউজুয়ালি ডিনোটেড বাই ইপি, which is equal the percentage change in quantity demand divided by the percentage change in price. So the formula is for the percentage, this the percentage sign del Q divided by del P, percentage change in price. আচ্ছা, এখন আসলে এখানে আমাদের ম্যাথসটা আমি করব, এটার জন্য জাস্ট হচ্ছে গিয়ে ফর্মুলাটা এই স্লাইডের আর ফর্মুলা আমরা ইউজ করব না। ইভেন আমরা এখানে একটা ম্যাথস দেখতে পাবো, সেই ম্যাথসটাও হচ্ছে গিয়ে আমরা করে নিব। তো একটু আমি ম্যাথসটা একটু বলে একটু পড়ে নেই, তারপর আমরা ম্যাথসও সলভ করবো প্লাস ফর্মুলাটা একটু ভেঙে লিখবো, সেটা একটু দেখে নিব। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন বলছে যে ইনিশিয়ালি দ্য প্রাইস ওয়াজ $20.5 for a pizza and 9 slices of pizza and 1 hour are demanded at the original point, মানে এটা previously বলছে। When the price falls to $19.5 for pizza, the quantity demand increases 11 pizza and 1 hour. When the price fall by $1, the quantity, এখানে হচ্ছে কি জাস্ট এটা একটা রেশিও এনেছে, এখান থেকে চাইলে আমরা কিন্তু একটা ম্যাথসও করতে পারি। আমি এখানে একটা ম্যাথসেই আসবো। তো এই ফর্মুলাটা একটু আমরা আগে লিখে নিই। দেখেন যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড ইপি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক এইভাবে লিখবো, ডিভাইডেড বাই percentage change in price, which is percentage del QD divided by percentage del P. এরপরে ফর্মুলাটা একটু ভেঙে লিখতে হবে, যেটা আমরা আমাদের ইয়াতে চলে যাবো, কি বলে আমাদের স্লাইডে চলে যাব। মানে আমি একটা ওয়ার্ড ফাইল শেয়ার করে আমরা ওখানে ম্যাথটা করবো ওই জন্য বলবো। তো আই হোপ আপনারা ফর্মুলাটা লিখেছেন। আমরা তাহলে আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। আমরা এখন একটা ম্যাথস করবো, ইট উড বি অ্যাবাউট দ্য প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। তো যেহেতু আমি এখানে হোয়াইট বোর্ডে করছি, আমার ইয়াটা নাই, তো আমি সুবিধার জন্য আমি এখানে আগে একটু লেখার চেষ্টা করছি। আমি একটু এখন লেখাটা পচা হবে যেহেতু আমি হ্যান্ড রিটেনে আসছি, আমি অত ভালো ইলেকট্রিক বোর্ডে লিখতে পারি না, যতটুকু পারা যায় লেখার চেষ্টা করছি। তো ইপির আমরা ফর্মুলাটাতে যাচ্ছিলাম, ইপির ফর্মুলাটা আমরা জানছিলাম হচ্ছে গিয়ে যে এটা কি প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড না? প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। তো এটা হচ্ছে আমরা এরকম পাচ্ছি যে ডেল্টা সাইনটা আমার আসলে এখানে আনাটা ডিফিকাল্ট, এই কারণে আমি এটা আসলে লিখছি। স্মল ডি দেওয়া ছিল না ক্যাপিটাল ডি দেওয়া ছিল? স্মল ডি। আচ্ছা, এটা স্মল ডি হবে, আমি এটা ক্যাপিটাল ডি লিখে ফেলেছি। ঠিক আছে, তো এরকম ছিল ফর্মুলাটা যে ইপি ইজ ইকুয়াল টু, সরি আমার এরকম অদ্ভুত সাইনটা যেটা দেখতে হচ্ছে, এটাই হচ্ছে কি আমার সেই ডেল্টা। ঠিক আছে, ডেল্টা কিউডি ডিভাইডেড বাই ডেল্টা পি, এবং এখানে একটা পার্সেন্টেজ সাইন ছিল, আমাদের কিন্তু পার্সেন্টেজে এটা আনতে হবে। পার্সেন্টেজ সিম্বলটা দিলাম, যেহেতু এটা দেওয়া যায়, পার্সেন্টেজ সিম্বলটা আমি দিলাম। এখন আসি এই ফর্মুলাটাকে ভেঙে লিখতে হবে, আমরা ম্যাথস তো করতে হবে, তার আগে ফর্মুলাটা।
তো আমি একটু আগে বলছিলাম যে ডেল বলতে আমরা আসলে বুঝি হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে চেঞ্জ, আমরা এটা থেকে চেঞ্জেস বুঝি, এবং ডেল যখন আমরা বের করবো which means নিউ মাইনাস ওল্ড, এভাবে আমরা কিন্তু আসবো, নতুনটা থেকে পুরাতনটা মাইনাস করবো, এভাবে আমরা পাবো। তো যখন আমি ডেল কিউডি বের করার চেষ্টা করছি, এখানে দুটো টার্ম আছে, একটু যদি দেখে নেই, সেটা হচ্ছে গিয়ে এই যে ডেল কিউডি, এটা আমাকে এক জায়গায় বের করতে পারি পার্সেন্টেজ, অর্থাৎ আহ, যে যে পার্সেন্টেজের যেটা অংশ আছে সেটার ক্যালকুলেশন করেছে, দুইটা ক্যালকুলেশন এখানে আমরা রাখবো। তো আগে দেখি যে ডেলটা আমরা কিভাবে বের করবো। এখানে দেখবেন যে আপনার দুটো কোয়ান্টিটি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা যদি নিউ মাইনাস ওল্ড করে আমরা ডেল কিউডি পেয়ে যাবো, দ্যাট মিনস চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড আমরা পেয়ে যাব। আর পার্সেন্টেজটা যখন বের করবো, পার্সেন্টেজটা শতকরার আর একটা সাবস্টিটিউট, মানে এই যে এখন তো বুঝতে পারি সাবস্টিটিউট, তো মানে পার্সেন্টেজ বের করার আরেকটা সাবস্টিটিউট হচ্ছে, যদি কোনো কারণে আমরা পার্সেন্টেজ চেঞ্জটা না বের করতে পারি, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজটার এগেনস্টে অ্যাভারেজ বের করি, আমরা এভারেজ টার্ম দিয়ে কাজ চালাইনি। তো আমরা এখানে দেখতে পাবো যে আমার যেহেতু দুইটা প্রোডাক্ট, দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকবে বা দুইটা প্রাইস দেওয়া থাকবে, দেখা যাবে যে যখন আমরা পার্সেন্টেজ বের করতে যাব তখন আমরা ওখানে এভারেজ হিসেব করবো। যেমন দেখেন এখানে ডেল কিউডি যখন আমরা বের করছিলাম, এখানে আমি কেন বলছিলাম নিউ মাইনাস, কারণ আমি এখানে দুইটা কোয়ান্টিটি দেবো। তাহলে যদি এটার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বের করতে যাই, তাহলে সেটা যখন পার্সেন্টেজ বের করতে যাব, সেটার আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে আমরা যেটা করব, যে আমি যেহেতু আমার দুইটা কোয়ান্টিটি আছে নিউ প্লাস ওল্ড, আমি এই দুটোকে সাম করব, যেহেতু আমি পার্সেন্টেজ বের করতে পারছি না, এই দুটোকে সাম করে এই টোটাল টার্মটাকে আমি 2 দিয়ে ভাগ করব। এটাই কি অ্যাভারেজ হয়ে গেল না? মানে গড় কিভাবে আমরা বের করি, যে ধর ডিভাইডেড হবে, গড় কিভাবে আমরা বের করি, গড় সংখ্যাটা আমরা এইভাবে বের করি যে অনেকগুলো ভ্যালু আছে, ভ্যালুগুলো যে যোগ কটা সাম করবো হ্যাঁ সবগুলোকে সাম করে তারপরে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি। তো আমি এখানে যখন পার্সেন্টেজ চেঞ্জ বের করতে গেলাম, মানে আমি যখন ডেল্টা কিউই বের করতে যাচ্ছিলাম, জাস্ট চিন্তা করে, আমি যখন ম্যাথসটা বলবো তখন আসলে ক্লিয়ার হবে, আগে আমি একটু ফর্মুলাটা বুঝে আসছি। তো আমরা যখন দেখা যাবে যে কোয়ান্টিটিটা লিখতে যাব, দেখা যাবে যে ওখানে দুইটা কোয়ান্টিটির কথা মেনশন করেছে, একটা নিউ কোয়ান্টিটি পাবো, একটা ওল্ড কোয়ান্টিটি পাবো। তো এখানে দুইটা কোয়ান্টিটি আছে, এই জন্য আমি দুটাকে যোগ করলাম, করার পর সংখ্যা কয়টা কোয়ান্টিটি, মানে কয়বার ডিমান্ড পেলাম, দুইবার পেলাম, এই জন্য 2 দিয়ে ভাগ করে। এই ফর্মুলাটাকে যখন আমরা ম্যাথ করতে যাবো, এটাকে একটু ভেঙে লিখতে হবে, ভাঙাটাই একটু আমি লিখি, এটা একটু বোঝানো ডিফিকাল্ট, এই কারণে আমি একটু অ্যাপোলোজাইজ করে নিচ্ছি, যে যতটুকু এই যে কিছু ডিফিকাল্টিজ আমরা যেটা ফেস করি আমার কাছে অনলাইন ক্লাসে, এগুলো হচ্ছে কিছু ফর্মুলা শান্তি মতো লেখা যায় না। প্রথমে আমরা ডেল কিউ এটা ভেঙে লিখছি। তো ডেল কিউ মিনস হচ্ছে গিয়ে নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি, এইভাবে আমি ডেল কিউটা পেয়ে গেলাম, বুঝতে পারছি? প্রথম অংশটা বের করে নিলাম ডেল কিউডি, যেটা ডিভাইডেড বাই পার্সেন্টেজটা বের করতে হবে না স্যার? এবার মনে পড়ছে পার্সেন্টেজটা তাহলে কি হবে? পার্সেন্টেজটা আমরা এইভাবে বের করব যে নিউ কোয়ান্টিটির সাথে আমরা ওল্ড কোয়ান্টিটিটাকে কি করব, আমি এটা এক লাইনে নিয়ে আসবো, যোগ করব, করার পরে এই হোল টার্মটা, অর্থাৎ এটা কিন্তু এই পার্সেন্টেজের সাথেই আছে। আচ্ছা, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট আনতে পারি, এটা কিন্তু আমার নিজে, এটা ডিনোমিনেটরে আছে। সো এই এই হোল টার্মটাকে আমি আবার 2 দিয়ে ডিভাইড করব, এইভাবে হচ্ছে গিয়ে আমরা ডেল কিউ পাচ্ছি। ডেল কিউ এর বের করে নিলাম, ডেল কিউ পার্সেন্টেজ অফ ডেল কিউ এটুকু বের করে। এখন বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে কি ডেল পি পার্সেন্টেজ। তো সে ঠিক একই ভাবে তাহলে ডেল পি বের করার জন্য আমি কি নিলাম, ডেল পি বের করার জন্য নিউ প্রাইস থেকে আমি প্রথমে ওল্ড প্রাইসটাকে মাইনাস করব, ওল্ড প্রাইসটাকে আমি মাইনাস করে নিব, করার পরে যেটা করব, তারপরে পার্সেন্টেজটা বের করতে হবে না, পার্সেন্টেজটা বের করার কোনো ওয়ে নাই, তাহলে পার্সেন্টেজ যেহেতু বের করার আমার কোনো ওয়ে নাই, তখন আমি এটাকে কি করবো, অ্যাভারেজ বের করবো। তো অ্যাভারেজ বের করার জন্য প্রথমে নিউ প্রাইসটা থেকে আমি ওল্ড প্রাইসটা, সরি, নিউ প্রাইসের সাথে আমি ওল্ড প্রাইসটা প্লাস করব, করার পরে হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে আমি যেটা করব যে 2 দিয়ে ডিভাইড করে দেব, করলে আমাদের হচ্ছে
বের হয়ে আসার কথা সেটা বের হয়ে আসবে। ম্যাম এখানে ডেল্টা প্রাইসের সাথে কি আমাদের পার্সেন্টেজটা কি ভাগ হচ্ছে মানে হ্যাঁ, পার্সেন্টেজটা আমার ভাগ হচ্ছে। এটাই একটু বোঝাই, আমি এটার জন্যই এটা লিখলাম এবং আমি জানি এটা একটু বোঝানো। মানে প্রথমে যেটা ডেল্টা কিউডি যেটা আসছে, এখানে হচ্ছে চেঞ্জেস যেটা আমরা পাচ্ছি ডেল কিউ বা ডেল পি, এই চেঞ্জেস এর সাথে এই যে পার্সেন্টেজ যেটা যেটা আমরা এভারেজে এখানে বের করে নিই, যেহেতু পার্সেন্টেজ বের করার ওয়ে থাকে না, ওই এভারেজটা দিয়ে আমি এটাকে ভাগ করবো। বুঝতে পারছি? আমি একটা ম্যাথস বলি, আমি ম্যাথসটা যখন করে দিব তখন আই থিংক ক্লিয়ার হবে। সো লেখেন when the price was 120 টাকা, when the price was, এখন এই ম্যাথসটা লিখতেই হবে, আমরা এখন ম্যাথটা করব। when the price was 120 টাকা, when the price was 120 টাকা, 120 টাকা যখন প্রাইস ছিল, when the price was 120 টাকা, the quantity demand was 250 unit, 250 kg of mangoes. প্রোডাক্টের নামও বললাম। when the price was 120 টাকা per kg, এরকম, when the price was 120 টাকা per kg, the quantity demand was 250 kg mangoes. যখন 120 টাকা কেজি ছিল তখন আমরা 250 কেজি ম্যাঙ্গো ডিমান্ড করছিলাম। নাও দ্য প্রাইস, আচ্ছা আমি একটু ভুল বলেছি, 250 না লিখে এখানে 150 লাগে, 250 না, 120 টাকা যখন কেজি ছিল তখন 150 কেজি আমরা ডিমান্ড করছিলাম। তারপরে লেখেন নাও দ্য প্রাইস ফলস টু 80 টাকা পার কেজি, now the price falls to 80 টাকা per kg, now the price falls to 80 টাকা per kg, now the price falls to 80 টাকা per kg, এটুকু লিখেছি, 80 টাকা per kg now price falls, FALLS, falls or decreases, এটাও লিখতে পারেন। now the price falls to 80 টাকা per kg so that the quantity demand increases 250 kg, so that the quantity demand increases 250 kg, and the quantity demand increases 250 kg, full stop. So আবার বলছি, when the price was 120 টাকা per kg, the quantity demand was 250 টাকা per 150 unit, and when the quantity when the now the price falls to 80 টাকা, so the quantity demand increases 250 টাকা per kg, 250 kg, 250 কেজি হলো, ফুল স্টপ দেন। তারপর লেখেন now find out price elasticity of demand and make a relevant comment about it. আমার আবার বলছি, now find out price elasticity of demand, now find out the price elasticity of demand and make a relevant comment about it. এটা সম্পর্কে একটা relevant comment করতে হবে আমাদের। relevant commentও আমি করা শেখাবো, এখনো যেহেতু আসি নাই। find out the price elasticity of demand and make a relevant comment about it. আপনি বলেন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করবো, মানে এটা একটা ভ্যালু বের হবে এবং সেখান থেকে আপনারা বের করতে পারবেন যে এটা আসলে এলাস্টিক না ইনএলাস্টিক, এটাই শিখাবো। এবং আরো একটা মজার জিনিস বের করতে পারবেন, আমাদের মনে আছে আমরা নরমাল গুডস আর ইনফেরিয়র গুডস পড়েছিলাম স্যার ম্যাডাম, ওটাও বের করতে পারবেন যে এই গুডটা কি নরমাল গুডস না ইনফেরিয়র গুডস। এটা এই জন্যই বলছি মেক এ রিলেভেন্ট কমেন্ট অ্যাবাউট ইট। আচ্ছা তো চলে যাই আমাদের ওল্ড প্রাইসটা। আচ্ছা ওল্ড প্রাইসটা কি বলছিল দেখি তো, বলে দিল না, when the price was 120 টাকা, 20 টাকা এটা আমাকে কিন্তু বলে দিল, আমার নিউ প্রাইসও কিন্তু বলে দিল। তারপরে বললো নাও দ্য প্রাইস ফলস টু 80 টাকা, এটা কিন্তু এই 80 টাকাই আমার হচ্ছে গিয়ে এখন প্রাইস, ঠিক আছে? তো আমার কিন্তু নিউ প্রাইসটা 80 টাকা হলো। ঠিক একইভাবে আমার ওল্ড কোয়ান্টিটিটাকে কিন্তু বলছিল হচ্ছে গিয়ে
150 কেজি, 150 কেজি ছিল। দেন যখন হচ্ছে গিয়ে আমার প্রাইস ফল করে গেল, আমি দেখতে পেলাম এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ করেছে এবং কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ করে সেটা 250 কেজি হয়ে গেছে। এখানে দেখেন আমার কিন্তু মনে হচ্ছে যে প্রাইস কিন্তু মাত্র 40 টাকা চেঞ্জ হয়েছে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড 100 টাকা চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছি এটা ফ্লেক্সিবল কিছু একটা আসবে, মানে ইলাস্টিক ডিমান্ড কার্ভে আমরা পাবো। তো ম্যাম আমাকে আমি একটু ম্যাথসটা করি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আমার আমার মনে হয় যে কোশ্চেন গুলো ম্যাম সেকেন্ড লাইনে ওই যে ম্যাম ডিভাইডেড এর উপরে যে নিউ কিউ প্লাস ওল্ড এর ওই জায়গায় কি কিউ হবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিউ হবে। এটা ভুল লিখেছে, তো এখানে দেওয়ার সুযোগ নেই কারণ এটা লিখে ফেলেছে। তো এখানে কিউ হবে। আমি এই যে বললাম ভুলটা কোথায় করেছে, যে নিউ কিউ প্লাস ওল্ড কিউ হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন এখানে হচ্ছে ইডি বের করার চেষ্টা করব, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা, সেটা বের করার চেষ্টা করব। তো ইডি বের করার জন্য আমরা তো সরি ইপি বের করার চেষ্টা করবো। সো ইপি বের করার জন্য তো আমরা আমাদের ফর্মুলাটা জানি। আমি আর ফর্মুলাটা লিখছি না, কারণ ফর্মুলাটা আমি লিখতে পারছি না, দ্বিধায় আমি লিখছি না, কারণ আমার এখানে লিখতে খুব কষ্ট হচ্ছে। তা আমি জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দিব, তাহলে আমরা হচ্ছে গিয়ে করতে পারবো। আচ্ছা, সো প্রথমে দেখি আমাকে এখানে বলছে যে আমি আগে প্রথমে বের করবো হচ্ছে ডেল কিউ যেটা। তো ডেল কিউ ডি যেহেতু বের করব, ডেল কিউ ডি বের করার জন্য আমার কি করতে হবে, যে নিউ কোয়ান্টিটি থেকে ওল্ড কোয়ান্টিটিটাকে মাইনাস করতে হবে। তো আমি সেটা লিখলাম। ডেল কিউ ডি বের করার জন্য আমরা নিউ কোয়ান্টিটি which is 250 units minus 150 units, আমি সেটা দিলাম। এবং দেন বললো এই হোল টার্মটা, এটা কিন্তু আমার নিউমেরিটর যেটাকে বলা যায়, লব যেটা, হর যেটা, সরি লব যেটা, এই হোল টার্মটা আমি ডিভাইডেড করবো হচ্ছে আমার ডিনোমিনেটর দিয়ে। ডিনোমিনেটরে বললো যে আমাকে দেন পার্সেন্টেজটা বের করতে, কিন্তু আমি এখানে পার্সেন্টাইল বের করতে পারছি না, সো উই উইল গো ফর দ্য অ্যাভারেজটা। সো অ্যাভারেজ বের করার জন্য আমরা যেটাতে চলে গেলাম, প্রথমে হচ্ছে গিয়ে দুটো, যেখানে যেহেতু এখানে দুইটা ভ্যালু আছে, যদি বলেন মানে এখানে যদি 10টা ভ্যালু থাকতো তাহলে 10টা ভ্যালু যোগ করতাম, 10 দিয়ে ডিভাইড করতাম। তো আমার 10টা ভ্যালু কখনোই আসবে না, কারণ আমরা এখানে সবসময় দুইটা প্রাইস বা দুটো কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করবো। তো আমার এখানে নিউ কোয়ান্টিটি যেটা পেলাম, দ্যাট ইজ নিউ কোয়ান্টিটি জানি কত, 250 না, আমি নিজেই হ্যাঁ 250, এটার সাথে যোগ করব হচ্ছে গিয়ে আমার ওর কোয়ান্টিটি যেটা, সেটা 150, এটা যোগ করব। এটা কিন্তু আমার পুরোটাই হরে মানে ডিনোমিনেটরে কাজ করছে, ডিভাইডেড বাই এই জিনিসটাকে আবার 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এই তো আপনার কি করবেন, এই দুটোকে যোগ করবেন, যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দিবেন। এইটা গেল হচ্ছে গিয়ে আমার ডেল কিউডি যেটা ছিল সেটা আমি বের করে নিলাম। এরপরে আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডেল পি এন্ড দা পার্সেন্টাইল। সো আমরা ডেল পি এন্ড পার্সেন্টাইল বের করছি। তো একইভাবে তাহলে এখন এখানে আমার কি হবে, নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস। আমার নিউ প্রাইস হচ্ছে 80। আপনি বলতে পারেন যে নিউ প্রাইসটা তো ম্যাডাম ছোট, হ্যাঁ যেটাই হোক সেটাই আমি নেব, নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস, আমি সেটা দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমার নিউমেরেটরের টার্ম শেষ। then divided by the denominator portion, and while we are trying to find out the percentile, so এখানে আমরা পার্সেন্টাইল বের করতে পারছি না, so we will go for the percentage. so একইভাবে নিউ প্রাইস প্লাস ওল্ড প্রাইস 20, then this whole term will be divided by 2 দিয়ে ভাগ। তো আমরা উপরে দেখতে পাচ্ছি 120 থেকে 250 থেকে 150 মাইনাস করলে এখানে আসে হচ্ছে 100, this divided by এখানে হচ্ছে 400 ভাগ 2, এখানে হচ্ছে 200 divided by 200, এটা হচ্ছে আমার নিউমেরিটরে আসছে, 100 divided by 200 এটা আমার নিউমেরিটরে আসছে। আর ডিনোমিনেটরে কি আসছে দেখি, ডিনোমিনেটরে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস, এটাও একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ডিনোমিনেটরে আমরা পেয়েছি হচ্ছে কি মাইনাস 40 divided by এখানে হচ্ছে 200 divided by 2, এটা 100। এটার অ্যান্সার কত আসলো, প্রথমটা 0.5, না একবারে ফাইনাল অ্যান্সারটা বলেন। তাহলে উপরে আসছে হচ্ছে হাফ, নিচে আসছে হচ্ছে 0.4,
0.4 -0.4 না, অ্যান্সার কি -0.4? ফাইনাল আনসার হবে -1.25। ফাইনাল অ্যান্সার হচ্ছে -1.25, ইজ ইট? ঠিক আছে। তো এখানে যেটা আসলে হলো, এখন আপনি আসলে কি বুঝলেন? আপনি তো বললাম আমি তো কিছুই বুঝলাম না। এখন একটা জিনিস লেখেন, সেটা হচ্ছে আগে লিখি তারপর কমেন্টে যাবো। ওই যে বললেন যে মানে আমি বলছিলাম মেক এ রিলেভেন্ট কমেন্ট অ্যাবাউট ইট, যে রিলেভেন্ট কমেন্টটা না লিখলে মনে থাকবে না, এই জন্য কমেন্টে লিখতে হবে। তার আগে আমরা একটু জেনে নিই রিলেভেন্ট কমেন্ট কি। যদি এই প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড এটার ভ্যালুটা আমরা যেটা পাবো, ইফ ইটস গ্রেটার দ্যান 1, একের বড় হয়, তখন আমরা বুঝবো যে এই ডিমান্ড কার্ভটা হবে হচ্ছে গিয়ে এলাস্টিক। ঠিক আছে? এখন বললেন তাহলে ম্যাডাম এটা যদি উল্টা হয়, অর্থাৎ ইপি যদি লেস দ্যান 1 হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা যদি লেস দ্যান 1 হয়, তখন হচ্ছে কি মানে একের যদি ছোট হয়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে ইনএলাস্টিক। সমস্যা মনে হয় আমি বুঝে বলবো, আরো আছে, সিম্বলেরও একটা বিষয় আছে, এই জন্যই আসলাম। ঠিক আছে, আগে এইটুকু লিখে নেই। আগে যেটুকু বুঝলাম যে যদি ইপি গ্রেটার দ্যান 1 হয় সেটাকে এলাস্টিক বলবো, যদি ইপি লেস দ্যান 1 হয় সেটাকে আমরা ইনএলাস্টিক বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন সিম্বলেরও বিষয় আছে। একটা তো গেল হচ্ছে আপনার পার্সেন্টাইল। এবার আসি যদি সিম্বল, সিম্বল যদি পজিটিভ ইন হয়, পজিটিভ যদি হয়, তখন আমরা বুঝবো এটা নর্মাল গুড। নর্মাল গুড মানে কি ইনকাম বাড়লে এই ধরনের গুডের ডিমান্ড বাড়বে। আর যদি নেগেটিভ সিম্বল আসে, তখন আমরা বুঝবো এটা ইনফেরিয়র গুড। মনে আছে ইনফেরিয়র গুড কোনটা? নাকি ভুলে গেছে সবাই? খাওয়া দাওয়া করে ফেলছেন? ইনফেরিয়র গুড, ইনফেরিয়র গুড ছিল এরকম, যেটা হচ্ছে গিয়ে যেটার ইনকাম বাড়লে এই ধরনের গুডস এর আমাদের ডিমান্ড কমে যায়, যেমন বাস রাইড। মনে পড়েছে? ইনকামের উপর ডিপেন্ড করে যখন আমরা ডিমান্ড চেঞ্জ করছিলাম, আমরা গুডস কে দুইটা ভাগ করেছিলাম, একটা নর্মাল গুডস আর একটা ইনফেরিয়র গুডস। আচ্ছা, এখন আসি রিলেভেন্ট কমেন্টটা কিভাবে করবো। আচ্ছা, এটা যেটা বললাম যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা অবভিয়াসলি একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা যদি 1 এর বড় হয়, তখন আমরা এটাকে বলবো যেটা ইট বিলংস টু এলাস্টিক ডিমান্ড কার্ভ। আর যদি 1 এর ছোট হয়, তাহলে আমরা ইনএলাস্টিক বলবো। সিম্বলটা যদি পজিটিভ আসে তাহলে বলবো এটা নর্মাল গুড, আর যদি সিম্বলটা নেগেটিভ আসে তাহলে বলবো এটা ইনফেরিয়র গুড। আসি সিম্বল এখানে একদম টোটালি মাথা থেকে বের করে ফেলে, অর্থাৎ ভ্যালুটার সামনে যে সিম্বলটা আসবে এটা টোটালি ডিফারেন্ট ডাইমেনশনের একটা জিনিস, অর্থাৎ সিম্বলটা আমি পরে চিন্তা করবো, আগে ভ্যালুটা নিয়ে চিন্তা করবো। ঠিক আছে, এই জন্য বললাম যে সিম্বলটাকে ভুলে যান। তো এখানে আমি আগে একটু শুনে নেন, কমেন্ট করার আগে একটু শুনেন, নাহলে বুঝবেন না। আগে এখানে কথা হবে না, এখন আগে কথা শুনবো। তো আমার এখানে ভ্যালুটা শুধু যদি ভ্যালুটার দিকে যাই, ভ্যালুটা কি দেখতে পাচ্ছি 1.25, হুইচ ইজ গ্রেটার দেন 1। ঠিক কিনা? ভ্যালুটা হচ্ছে 1.25, যেটা একের বড়, সো এই ডিমান্ড কার্ভটা এলাস্টিক। আপনি বললেন ম্যাডাম যে সামনে যে নেগেটিভ সিম্বল আছে, যে বললাম সিম্বলটা আমরা আলাদা চিন্তা করব, সিম্বলটা নিয়ে আলাদা ক্যালকুলেশন হবে, ভ্যালুটা আলাদা ক্যালকুলেশন, সিম্বলটা আলাদা ক্যালকুলেশন। তো যেহেতু ভ্যালুটা আসলে 1.25, so it belongs to the elastic demand curve. Now the symbol is negative, that's why it's an inferior. এবার আসেন, আমি গুডটার নাম কি বলছিলাম? ম্যাঙ্গোস। মনে আছে গুডটা কি ছিল? ম্যাঙ্গো ছিল না? আম কি? আম দেখবেন এরকমই হয়, আমাদের ইনকাম বলে আমরা আম কমই খাই। ইনকাম বলে আমরা আসলে আম কম খাই, এবং দেখা যাচ্ছে তার আম খাই না, মানে আপনি বলছেন আম খাবো না কেন, আমরা আম খাই, কিন্তু আমের সাবস্টিটিউটে চলে যায়, মানে ম্যাঙ্গো না খেয়ে ম্যাঙ্গো জুস খাই। বুঝতে পারছেন? এই জন্য এটাকে ইনফেরিয়র গুডস বলেছে। আচ্ছা, তো দেখেন, তাহলে এইভাবে যদি কোনোভাবে আমরা একটা প্রোডাক্টের, এই যে এবার আসি যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড আমাদেরকে কিভাবে হবে, আমরা যদি কোনোভাবে একটা প্রোডাক্টের একটা স্পেসিফিক প্রাইসে ওর ডিমান্ডটা জানতে পারি, এবং প্রিভিয়াসলি কোনো একটা প্রাইস দেখে ওর যদি ডিমান্ডটা বের করে নিতে পারি, তাহলে এখান থেকে আমরা ইনকাম এলাস্টিসিটি অফ প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারবো। সেখান থেকে আমরা বের করতে পারবো এটা এলাস্টিক না ইনএলাস্টিক ডিমান্ড, এটা নর্মাল গুড না ইনফেরিয়র গুড, এবং এইটার উপর বেসিস করে কিন্তু পরবর্তী দিকে আমরা প্রাইসিং করতে পারবো না। কিভাবে করব দেখেন, এখানে আমরা দেখলাম দ্য প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, এটার ভ্যালু হচ্ছে 1.25, মানে
এখানে আমার প্রাইস যদি 1% চেঞ্জ করে আমার কোয়ান্টিটি ডিমান্ডে কতটুকু চেঞ্জ হবে জানেন? 1.25%। একের একটু বেশি চেঞ্জ হবে, তাহলে আমি প্রাইসটা ঠিক ওইভাবে দিব। তার মানে আমি জানি যদি প্রাইস আমি 10 টাকা বাড়াই, আমার ডিমান্ডের চেঞ্জেসটা হবে হচ্ছে 1.25%। যেহেতু এটা ইনফেরিয়র গুডস এবং দেখতে পাচ্ছি যে নেগেটিভ রিলেশনশিপ, which means 1.25% আমার ডিমান্ড কমে আসবে এখানে, বুঝছেন? তো আমি ঠিক ওইভাবে প্রাইসিংটা করব। এখন যদি এটার সাপোজ ধরেন আমি অনেক ক্ষেত্রে এরকম ভ্যালু আপনারা পেতে পারেন, ধরেন আপনি ভ্যালু পেলেন হচ্ছে গিয়ে যে -0.50, তাহলে এটা কিন্তু ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করছে, বাট এটা ইনফেরিয়র, which means আপনি প্রাইস 1% বাড়ালে কোয়ান্টিটি ডিমান্ড মানে চেঞ্জেস হবে 1%-এরও কম। বুঝতে পারছি? আচ্ছা, এটা মাথার উপর দিয়ে চলে গেছে, বুঝলাম। এটা হচ্ছে গিয়ে মানে এই যে ভ্যালুটা আসে এত পার্সেন্ট ডিমান্ডের আসলে চেঞ্জেস হচ্ছে, এটাই আমরা বুঝি। তো এখানে যেমন আমার ভ্যালু আসছিল 1.25, তার মানে আমি প্রাইস যদি 1% চেঞ্জ করে আমার ভ্যালু কোয়ান্টিটি ডিমান্ডটা 1.25% চেঞ্জ হবে। সমস্যা হচ্ছে এটা রিলেশনশিপটা নেগেটিভ। এই যে নেগেটিভটা বোঝার জন্য এই যে সিম্বলটা এই যে এখানেই বলে দিচ্ছে নেগেটিভ, মানে আমি প্রাইস 1% বাড়ালে আমার কোয়ান্টিটি ডিমান্ড 1.25% কমে যাবে। যদিও কমাটাকে আমরা ইনফেরিয়র গুডস হিসেবেই ধরে নিই। তো একইভাবে যদি ধরেন এরকম হয়তো এটার ভ্যালু আসতো ধরেন -0.50, তাহলে আমরা কিন্তু বলতাম যেটা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করছে, যেহেতু আমার ভ্যালুটা 1 এর কম। সো এটা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করছে, কিন্তু একইভাবে নেগেটিভ রিলেশনশিপ, অর্থাৎ প্রাইসটা বাড়ালে আমার দেখা যায় যে ডিমান্ডটা 0.5% অর্থাৎ 1%-এরও কম তখন আমার কমে যাবে, এরকম হবে। তো আমি সেভাবে প্রাইসিং। এইভাবে দেখেন এতক্ষণ যেটা মাথায় ঘুরছিল যে আমরা আসলে ম্যাডাম প্রাইসিংটা কিভাবে করবো, দেখেন খুব ইজি একটা ওয়ে কিন্তু আমাদের এখানে বলা আছে যে কিভাবে আমরা বের করতে পারি। আজকে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আজকে এটা নিয়ে একটু স্টাডি করবেন, বইটা ভালো করে দেখবেন। এটা করতে হবে, এখান থেকে তো আমি অবশ্যই ম্যাথস দিব এবং এখান থেকে একটা ভালো মতো একটা থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে। ঠিক আছে? তো এইটার ইমপ্লিকেশন আমাদের অনেক বেশি দেখা যাবে যে আমরা পরবর্তীতে যে ইয়াটাতে যাব, যেটাকে বলে যে মানে আমাদের যে ইকোনমিক্সে যে যে নলেজটা আমরা যেটা গেইন করছি, এটা পরবর্তীতে যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করা হয়, সেটা ওয়ান অফ দা ইমপ্লিমেন্টেশন এরিয়া হচ্ছে যে ইলাস্টিসিটি। এখান থেকে আমরা আচ্ছা, অলরেডি আমি আমার ক্লাসের থেকে 5 মিনিটস অতিরিক্ত নিয়ে ফেলেছি, সো আই এম সরি ফর দ্যাট। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা আবার একইভাবে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে কথা বলবো এবং সাপ্লাই সাইডটাতে চলে যাবে। সাপ্লাইও একইভাবে আমরা দেখতে পাবো এবং সেখানেও একইভাবে মজার মতো আপনি বের করে নিতে পারবেন যে আপনার প্রোডাক্টটা এলাস্টিক না ইনএলাস্টিক এবং সেই ওয়েজ আপনি সাপ্লাই করবেন। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা অটো নিয়ে নিব যেহেতু আপনাদের আরেকটা কোশ্চেন ছিল। হুম আমাদের তো এই জায়গায় যদি আমাদের মানটা যদি 1 আসতো। আচ্ছা, এটার ভালো কোশ্চেন করেছেন, স্লাইডটাতেই যাই। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। এই ক্ষেত্রে আসলে যদি 1 আসতো তখন আমরা এটাকে বলি হচ্ছে ইউনিট এলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাকে ইউনিট বলা হয়, যেখানে এলাস্টিসিটি হচ্ছে কি 1% থাকে, যে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন হয়ে যায়, এরকম মিডল পয়েন্টটাকে আমরা ধরি। আর একটু ভালোভাবে যদি দেখা, একটু ছবিটা রাখি না, ছবিটা এই যে এই যে ঠিক এই ছবিটার যে যে মিডল পয়েন্ট, এটাতে হচ্ছে আমরা ইউনিট এলাস্টিক বলছি। এখানে সাধারণত আমরা প্রাইস এক টাকা যদি প্রাইস চেঞ্জ করি, কোয়ান্টিটি ডিমান্ড 1 টাকায় চেঞ্জ হবে, মানে 1% চেঞ্জ হবে, এরকম হয়। সেখানে আসলে চেঞ্জেসটা ইউনিট হয়, তো সেই ওয়াইজ আমরা প্রাইসিং এ যাবো। এই ধরনের প্রোডাক্ট খুব রেয়ার কেসে পাওয়া যায়, সেটা প্রাইসিং ওইভাবে আসে। তখন আমরা আসলে সাধারণত ধরে নিই যেটা ইনফেরিয়র গুডস না নর্মাল গুডস, সেটা সাপ্লাই সাইডটাও দেখতে হয়। সেভাবে দেখে আমরা তখন সাধারণত এখানে প্রাইসিং করি, এইভাবে আসে। ঠিক আছে, ওকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস আমাদের বিফোর ঈদ থাকবে, বাট নেক্সট ক্লাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ এটার আমাদের তো নেক্সট ক্লাস হবে না, মানে 19 তারিখ থেকে আমাদের মানে বন্ধ দিচ্ছে। 19 তারিখ থেকে বন্ধ? আর ইউ শিওর? জি ম্যাম, নোটিশ। জি ম্যাম শিওর। নোটিশ আসছে? হ্যাঁ, জি ম্যাডাম জি। আচ্ছা, সমস্যা নেই, তাহলে ইয়ার আগে তো একটা ক্লাস পাবো। আর যদি আচ্ছা শুনেন, যদি 19 তারিখ থেকে অফ থাকে, সেক্ষেত্রে আমি হয়তো একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, আমার যদি মনে হয় আমি একটা এক্সট্রা ক্লাস নিবো, আমার একটা এক্সট্রা ক্লাস লাগবে। বুঝতে পারছেন?
আমি একটা এক্সট্রা ক্লাস নিব যদি আমার তো একটু বাসার সমস্যা, আমি যদি আমার কনভেনিয়েন্ট টাইম পাই সেই ওয়াইজ আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। ম্যাম অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? অ্যাটেন্ডেন্স আমি আজকে অটো নিব, পার্টিসিপেন্ট লিস্ট ওয়াইজ। ওকে ওকে ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ওকে তাহলে সবাই ভালো থাকেন। আমি যদি একটা এক্সট্রা ক্লাস নিই আপনাদের গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে, আমি তো হয়তো সেক্ষেত্রে মানডেতে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। জি ম্যাম ঠিক আছে। ওকে ঠিক আছে সবাই তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।